হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি আবার সুচিত্রা ভট্টাচার্যের একটি স্মৃতি বিভ্রাটের গল্প নিয়ে। গল্পের নাম স্মৃতিধরের বিস্মৃতি। স্টাফ রুমে ফিরে নিজের চেয়ারটিতে বসে একটু জিরিয়ে নিচ্ছিলেন স্মৃতিধর বাবু। এখন এই বিকেলের দিকটায় বেশ ক্লান্ত ক্লান্ত লাগছে। অবশ্য ক্লান্ত তো হওয়ারই কথা। সকাল থেকে পরপর অনেকগুলো অঙ্ক আর বিজ্ঞানের ক্লাস নিতে হয়েছে আজ। গত পিরিয়ডে তো বেজায় ধকল গেল। ক্লাস 8-এ পাটিগণিত করাচ্ছিলেন স্মৃতিবাবু। একটা অতি সামান্য অঙ্ক বোঝাতে গিয়ে হিমশিম খাওয়ার জোগাড়। এক চৌবাচ্চায় 3টে নল দিয়ে জল ঢুকছে আর 2টো নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। 5খানা নলই একসঙ্গে খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে, এই তো অঙ্ক। হ্যাঁ, এটা ঠিক, নলগুলোর রকম ফের আছে। কোনোটা দিয়ে 10 মিনিটে চৌবাচ্চা ভর্তি হয়, কোনোটা দিয়ে 15 মিনিটে, তো কোনোটায় 20 মিনিটে। আর ওদিকে একটা নলে আধ ঘন্টায় খালি হয় চৌবাচ্চা, অন্য নলটায় 1 ঘন্টায়। এত সোজাসাপটা সমস্যা যাদের মাথায় ঢোকে না, সেসব ছাত্রদের মগজটাই তো গোবর পোড়া, নয় কি? অঙ্কটার কথা মনে হতেই স্মৃতিধর মিটিমিটি হাসলেন। ছেলেগুলো একেবারেই গাধা। বলে কিনা, অতগুলো নলের দরকার কি স্যার? একটা নল দিয়ে ঢুকিয়ে আর একটা দিয়ে বের করে দিন না। বাধ্য হয়ে স্মৃতিধরকে বলতে হলো, ওরে বোকার দল, সে তো করাই যায়, কিন্তু তোরা তাহলে অ্যারিথমেটিক শিখবি কি করে? আর অঙ্ক না শিখলে কি মস্তিষ্ক পরিপক্ক হয়? ভাবতে ভাবতে স্মৃতিধর উঠে দাঁড়ালেন। আর একটা অঙ্ক ভাবছেন মনে মনে। এবার যেন কাদের ক্লাস? 9, 10? রুটিনটা খুঁজলেন টেবিলে, দেখতে পেলেন না। কোথায় গেল? জিজ্ঞেসই বা করবেন কাকে? স্টাফ রুম তো ফাঁকা। অন্য শিক্ষকরা কি সবাই ক্লাস নিতে গেছেন? তিনি একাই বসে বসে সময় নষ্ট করছিলেন। ব্যস্ত সমস্ত হয়ে স্মৃতিধর হাঁক পারলেন, সুরেশ, সুরেশ! কয়েকবার ডাকাডাকির পর বছর 25-এর এক রোগা পাতলা ছেলে ঘরে ঢুকেছে। কাকে ডাকছিলেন স্যার? তোমাকেই তো ডাকছি। বলুন স্যার। তোমার আক্কেলটা কি বলো তো সুরেশ? টেবিল থেকে রুটিন কোথায় সরিয়ে রেখেছো? আমি তো সুরেশ নই স্যার, আমি দিবাকর। তুমি সুরেশ ছিলে না? কবে থেকে দিবাকর হলে? আমি তো স্যার চিরকালই দিবাকর, সেই জন্মস্তক। ও, স্মৃতিধরের যেন ঠিক প্রত্যয় হলো না। দিবাকরকে এখনো কেন যেন সুরেশই মনে হচ্ছে তার। দুনিয়া শুধু লোক তাকে ভুলো বলে বটে, কিন্তু সকাল বিকেল যাকে স্কুলে দেখছেন তার নাম ভুলে যাওয়ার মতো বেভুল তো তিনি নন। তবে অবশ্য আর বাদ প্রতিবাদে গেলেন না। ছেলেটা যদি নিজেকে দিবাকর ভাবতে চায়, ভাবুক। গলা ঝেড়ে বললেন, তাড়াতাড়ি রুটিন আর চক ডাস্টার দাও, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ছেলেটা এবার ফিকফিক হাসছে। ক্লাস কি করবেন স্যার, স্কুল তো ছুটি হয়ে গেছে। কেন? বারে 4টে বেজে গেছে তো। চমকে কবজি উল্টে ঘড়ি দেখলেন স্মৃতিধর। হ্যাঁ, তাই তো, 4:15। ছুটির ঘন্টা পড়েছিল বলেই কি ছেলেগুলো তখন অমন উল্লাস করতে করতে বেরিয়ে গেল? স্টাফ রুমও কি তাই এত শুনশান? দিবাকর, যাকে কিনা এখনো সুরেশই মনে হচ্ছে স্মৃতিধরের, কান এঁটো করে হাসল। আপনিও এবার যান স্যার, স্টাফ রুমে তালা ঝোলাবো। মাথা চুলকোতে চুলকোতে স্মৃতিধর বেরিয়ে এলেন ঘর ছেড়ে। বাইরে বেরিয়ে এসে দেখলেন তিনি আর ওই ছেলেটি ছাড়া স্কুল কম্পাউন্ডে জনমনস্বী নেই। একগাল জিভ কেটে লজ্জা লজ্জা মুখে সাইকেলটা নামালেন বারান্দা থেকে। চড়তে গিয়েও থমকেছেন। তিনি ডান দিকের প্যাডেলে পা রেখে চাপেন সাইকেলে, অভ্যেস। সেই মতো একখানা দড়ি জড়ানো থাকে ডান প্যাডেলটায়। কিন্তু কি আশ্চর্য, দড়ি তো নেই। নির্ঘাত কোনো দুষ্টু ছেলে খুলে নিয়েছে দড়িটা। এবার কি করে তিনি ডান বা বুঝবেন? আচমকাই একটা হাসি খেলে গেল স্মৃতিধরের মুখে। এ তো খুব সহজ অঙ্ক। বাড়ি থেকে বেরোনোর সময় গিন্নি তো বলেই দিলেন তিনি বাঁ হাতে ঘড়ি পরেছেন। তাহলে যে হাতে ঘড়ি নেই সেটাই নিশ্চয়ই ডান হাত, আর সেই হাতের নিচেই যে পাটা রয়েছে সেটা নিশ্চয়ই ডান পা। অতএব তিনি যদি এখন সাইকেলের পিছনে গিয়ে সাইকেলের সামনের দিকে মুখ করে দাঁড়ান,
তাহলে তার ডান পা সাইকেলের যেদিকে থাকবে সাইকেলের ডান প্যাডেলও নিশ্চয়ই সেদিকেই পড়বে। জটিল অঙ্কটার সমাধান করে ভারী আহ্লাদিত মুখে সাইকেলে চাপলেন স্মৃতিধর। গেট পেরিয়ে চলে এলেন রাস্তায়। নতুন একটি অঙ্ক জেগেছে মাথায়। তার সাইকেলের সামনের চাকার ব্যাস যদি পিছনের চাকার ডবল হয়, তাহলে প্রথম চাকাটি যখন বাড়ির গেটে পৌঁছবে পিছনের চাকাটি ঠিক কতটা দূরে থাকবে, আর স্মৃতিধরই বা সেই সময় কোন চাকার বেশি কাছে থাকবেন, সামনের না পিছনের? এমন একটি মনোরম অঙ্ক পেয়ে স্মৃতিধরের মেজাজ ভারী ফুরফুরে হয়ে গেল। সাইকেল চালাতে চালাতে গভীর মনোযোগে করছেন অঙ্কটা। পাশ দিয়ে হুঁশাস ছুটে যাচ্ছে গাড়ি, বাস, ট্যাক্সি, অটো, রিক্সা, সাইকেল। স্মৃতিধরের কোনো দিকে হুঁশ নেই। মাল বোঝাই গরুর গাড়িও টপকে গেল তাকে। রাস্তার ধার ঘেঁষে একই রকম সম্মুখ গতিতে এগোচ্ছে স্মৃতিধরের চিন্তামগ্ন সাইকেল। হঠাৎই সামনে এক যুবক। কি মামা, ফিরছ নাকি? ঘ্যাচ করে ব্রেক কষল সাইকেল। কোনো ক্রমে মাটিতে পা ঠেকিয়ে দাঁড়িয়েছেন স্মৃতিধর। অবাক মুখে বললেন, কে তোমার মামা ভাই? যা চলে, সাথে কি লোকে তোমায় বিস্তৃতিবাবু বলে? আমি তোমার ভাগ্নে নাড়ু। নামটা যেন শোনা শোনা, মুখটাও একেবারে অপরিচিত লাগছে না যেন। স্মৃতিধর অল্প হাসলেন। ও, তুমি এদিকে কোথায়? তোমার বাড়িতেই তো গেছিলাম। বেড়ে হয়েছে কিন্তু বাড়িখানা। স্মৃতিধর ফ্যাল ফ্যাল চোখে তাকালেন। এ কথার কি অর্থ? হঠাৎ তার বাড়িরই বা প্রশংসা কেন? নাড়ু মাথা ঝাঁকিয়ে বলল, যাও যাও, আজ আর দেরি করো না, মামি তোমার জন্য ওয়েট করছে। এ কথারও কিছু মাথা মুন্ডু খুঁজে পেলেন না স্মৃতিধর। আজ কি এমন বিশেষ দিন যার জন্য গিন্নি তার জন্য অপেক্ষায় বসে আছেন? নাড়ু ফের বললে, আর হ্যাঁ, নিশ্চয়ই তোমার মনে আছে রসগোল্লা কিনে নিয়ে যেতে হবে, অন্তত 50টা। সন্ধেবেলা আজ লোক তো কম আসবে না। নাড়ু তাকে অতিক্রম করে চলে যাওয়ার পরও বেশ খানিকক্ষণ ধন্দমাখা মুখে দাঁড়িয়ে রইলেন স্মৃতিধর। একের পর এক খেয়ালি। কি এমন কাণ্ড ঘটল যে তার বাড়িতে সন্ধেবেলা মস্ত জমায়েত হবে? যাকে যাক, নাড়ু যখন বলল মিষ্টি নিয়ে যাওয়াটাই সঙ্গত। একটু গিয়ে সাইকেল থেকে নেমেই পড়লেন স্মৃতিবাবু। গুটি গুটি পায়ে ঢুকেছেন এক দোকানে। কাউন্টারে দাঁড়িয়ে নির্দেশ ছুড়লেন, 50খানা রসগোল্লা দিন তো ভাই, একটা বড় হাঁড়িতে। গোলগাল চেহারার দোকানদারটি বিরক্ত মুখে বলল, এইখানে রসগোল্লা পাওয়া যায় না। কেন? দেখে বুঝছেন না এটা মুদির দোকান? ও হরি, তাও তো বটে। স্মৃতিধর অধবদনে বেরিয়ে এলেন। পরপর 5টি দোকান নিরীক্ষণ করলেন সতর্ক চোখে। অবশেষে এক দোকানের শোকেশে গামলায় রসগোল্লা ভাসতে দেখে নিশ্চিত হয়েছেন, না, ময়রার দোকান ছাড়া এ হতেই পারে না। রসগোল্লার হাড়ি হাতে স্মৃতিবাবু ফিরলেন সাইকেলে। আবার সেই সমস্যা, তবে চিন্তার কারণ নেই, সমাধানটা স্মরণেই আছে। ঘড়ি, বা কবজি, বা হাত, ডান পা, ডান প্যাডেল, হুবহু সিঁড়ি ভাঙা অঙ্ক। হ্যান্ডেলে হাঁড়ি ঝুলিয়ে স্মৃতিবাবু ফের উঠলেন সাইকেলে। চলেছেন বাড়ির পথে, ধীরে, অতি ধীরে। আবার সেই চাকার অঙ্ক কষতে কষতে বড় রাস্তা ছেড়ে ঢুকলেন ছোট রাস্তায়। তারপর কবজি দেখে দেখে একবার বাঁয়ে, একবার ডাইনে, আবার বাঁয়ে। অঙ্ক মাফিক পৌঁছেও গেলেন বাড়ির দরজায়। যাক, নিশ্চিন্ত, আজকের মতো গৃহ অভিযান শেষ। কিন্তু এ কি কাণ্ড! স্মৃতিধরের বাড়ির দরজায় এত বড় তালা ঝুলছে কেন? কোনো সারা শব্দও তো পাওয়া যাচ্ছে না কারোর। অথচ এইমাত্র নাড়ু বলল গিন্নি নাকি তার অপেক্ষায় আছেন। তালা আটকে ভেতরে কি করছে সবাই, টু শব্দটি না করে? এও কি হেঁয়ালি? মুচকি হেসে স্মৃতিধর পকেট থেকে নিজের চাবিটা বার করলেন, ঢুকিয়েছেন তালায়। আশ্চর্য, খোলে না কেন? ভুল চাবি নিয়ে বেরিয়েছিলেন, নাকি দরজায় ভুল তালা ঝুলছে? না, বোঝা যাচ্ছে না। আর কি হতে পারে? নিশ্চয়ই 30 বছর ধরে যে বাড়িতে বাস করছেন সেটি চিনতে তার ভুল হচ্ছে না।
তবু একবার রাস্তায় নেমে ভালো করে পর্যবেক্ষণ করলেন স্মৃতিধর। হ্যাঁ, এই তো সেই একতলা বাড়ি, ওই তো সেই ছাতা পড়া দেওয়াল, বাড়িওয়ালা যেটা রং করে দিচ্ছে না, ওই তো তার ছাদ, যেখানে মাদুর পেতে শুয়ে রাত্রির বেলা তিনি তারা গোনেন। তাহলে গণ্ডগোলটা কোথায়? চকিতে নতুন এক চিন্তা মগজে পাক খেয়ে গেল। এমন নয় তো গিন্নি আর ছেলেমেয়েরা তার সঙ্গে লুকোচুরি খেলছে? সদরে প্রকাণ্ড তালা এঁটে খিড়কি দিয়ে অন্দরে ঢুকে আছে, পরখ করতে চায় চালাকিটা স্মৃতিধর ধরতে পারেন কিনা। বাবা, স্মৃতিধর রায়ের অঙ্ক কষা মস্তিষ্ককে ধোকা দেওয়া অত সহজ নয়। পা টিপে টিপে স্মৃতিধর বাড়ির পিছন পানে গেলেন। নিচু গলায় বললেন, টুকি। জবাব নেই। স্মৃতিধর সামান্য গলা ওঠালেন, টুকি। কোনো আওয়াজ এলো না অন্দর থেকে। এবার কেমন যেন সন্দেহ হলো স্মৃতিধরের। সন্তর্পণে ঠেললেন খিড়কির দরজাটা। এ কি, এই যে ভেতর থেকে বন্ধ! বাড়ির লোকজন তবে আছে কি করে অন্দরে? কোনো একটা বাড়িতে ঢোকার দুটো মাত্র দরজা, একটা বাইরে থেকে বন্ধ, অন্যটা ভেতর থেকে আটকানো। এ তো বেশ জটিল অঙ্ক। একটা সমাধান আছে অবশ্য, একটাই, যদি বাড়ির লোক পাঁচিল টপকে, তাহলে তো স্মৃতিধরকেও পাঁচিল টপকাতে হয়। 52 বছর বয়সে পারবেন কি? না, হার মানতে স্মৃতিধর রায় রাজি নন। যুদ্ধের খেলায় অঙ্কের প্যাচে তাকে কেউ কাবু করবে এ তো পারে না। হাত বাড়িয়ে পাঁচিলের মাথাটা ধরলেন স্মৃতিধর। দু হাতের চাপে শরীরটাকে ওঠানোর চেষ্টা করছেন। একটুখানি উঠছে, সঙ্গে সঙ্গে ছপ নেমে আসছে অনভ্যস্ত দেহ। তখনই পিছন থেকে এক বাজ খাই গলা, এই কে রে, কে রে? ভীষণ ঘাবড়ে গিয়ে স্মৃতিধর ছেড়ে দিলেন পাঁচিল। ঘুরে তাকাতেই জাঁধরেল স্বর পলকে মোলায়েম, ও মা, স্মৃতিবাবু যে! খামোকা বাড়ির পাঁচিল খামচাচ্ছেন কেন? স্মৃতিধর আমতা আমতা করে বললেন, ঢুকতে পারছি না। আহা, বাড়িওয়ালাকে খবর দিলেই তো হয়। প্রতিবেশী সত্যরূপ কাছে এলেন। কিছু ফেলে টেলে গেছেন নাকি? ফেলাফেলির কি আছে? স্মৃতিধর দুম করে রেগে গেলেন। আমার বাড়িতে আমি ঢুকবো না? সে কি মশাই, এ বাড়ি তো আপনি ছেড়ে দিয়েছেন। মানে? মানে তো আপনি বলবেন। পশ্চিমপাড়ায় অত সুন্দর একটা বাড়ি বানিয়েছেন, পরশু আপনার নতুন বাড়িতে গৃহপ্রবেশ হলো, কাল মালপত্র নিয়ে সবাই সেখানে চলে গেলেন। হেয়ালিটা এতক্ষণে স্পষ্ট হলো। নিজের ওপর চড়তে গিয়েও স্মৃতিধর হেসে ফেললেন। হা হা, কি এমন স্মরণশক্তি কমেছে তার! এতদিনকার বাড়িটা চিনতে তো ভুল হয়নি, শুধু এখন কোথায় থাকছেন সেইটুকুই ভুলে গিয়েছিলেন। এই যা! ফের অঙ্ক কষে সাইকেলে চাপলেন স্মৃতিধর। ভারী বিনয়ী গলায় সত্যরূপবাবুকে জিজ্ঞেস করলেন, আমার নতুন বাড়ির ঠিকানাটা কি আপনার কাছে আছে ভাই? যদি দয়া করে আমায় দেন। শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা স্মৃতিধরের বিস্তৃতি। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।